মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড সেমের মেজর কোর্স, যেটা মানে মেজর ইংলিশ যাদের আছে তাদের সিলেবাসটা ডিসকাস করব। তো কিছুজন আমাকে সেটা রিকোয়েস্ট করেছে, যদিও অলরেডি অনেকেই ইউটিউবে সিলেবাস ডিসকাস করেছে, তাও যেহেতু আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের সেকেন্ড সেমের যে সিলেবাসটা আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আর আমি বলবো যে ইজি টু গো, এবং থার্ড সেমের তুলনায় কিন্তু অনেকটাই কম। তোমাদের এটা পড়তে ভালোও লাগবে আর অনেকটাই তোমাদের কম কাজ করতে হবে, যেটা আমার মনে হয়। তাহলে দেখে নাও, আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা জানো কত মার্কসের করতে হয়। আর এখানেও ফুল মার্কস তোমাদের 75, অ্যান্ড 10 মার্কস, বাদ বাকি মার্কসটা তোমাদের তো ইন্টারনালে থাকে। আচ্ছা, তাহলে তোমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের মেজর বারবারা বারবারা বলে একটা প্লে আছে, সেটা তোমাদেরকে পড়তে হবে। প্লেগুলো তোমার পড়াটা কিন্তু খুব ইজি এবং খুব ভালো লাগবে তোমাদের যদি গল্পটা জানো। গল্পটা বার্নার্ড শ একজন ইম্পর্টেন্ট রাইটার, ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট, হি অলসো গট দ্য নোবেল প্রাইজ। ওকে, তাহলে ওনার লেখাগুলো কিন্তু খুবই সুন্দর। তো প্লেটা মেজর বারবারা, তোমরা এটা আমি বলবো তোমরা যে কোনো ইউটিউব ভিডিওতে তোমরা কিন্তু তোমার আহ, এই প্লেটার পুরোটা সামারিটা প্রথমে দেখে নিতে পারো। আগে সামারিটা দেখে নেওয়াটাই ভালো। তো তারপর তোমরা অডিও বুক বা নিজে পড়ে জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করতে পারো। আর যদি কেউ আমার ব্যাচে পড়তে ইন্টারেস্টেড হও তাহলে সেখানে তো আমি আলাদা করে পড়াবো। কিন্তু নিজেরা যদি কেউ পড়তে যাও, আমার মনে হয় সেকেন্ড সেমের সিলেবাস যেটা আছে সেটা কিন্তু স্টুডেন্টরা নিজেরাই পড়তে পারবে যদি চেষ্টা করে। তো এরকমই গল্পটা জেনে নেবে। তারপর হচ্ছে জে এম সিনজের রাইডার্স টু দ্য সি। এটা মানে ওয়ান অফ দ্য ফেভারেট আমার, কারণ আমি যখন গ্র্যাজুয়েশন দিয়েছি তখন ওই রাইডার্স টু দ্য সি ছিল। এটা একটা অসাধারণ একটা মানে ড্রামা, যেখানে তোমার এই আয়ারল্যান্ডের লোকেদের সম্পর্কে বলা হচ্ছে, তাদের লাইফের সাফারিং, তাদের লাইফের পেন্সটা দেখানো হয়েছে এবং অসাধারণ। মানে তুমি যদি ভালো করে পড়ো বা যদি গল্পটা শোনো, আমাদের যখন টিচার পড়িয়েছিলেন, মানে আমি এখনও লাইনগুলো মনে রাখি। মানে এতটাই এটা একটা সাফারিং, ওদের কিভাবে ওরা জীবনযাত্রা করছে। তো এটা একটা অসাধারণ ড্রামা, রাইডার্স টু দ্য সি। আর এটা আমি বলবো যদি তোমরা এখন থেকেই সাজেস্টিভ ওয়েতে পড়ো তাহলে তোমরা কিন্তু রাইডার্স টু দ্য সিটা বেশি ফোকাস করবে, কারণ এটা হচ্ছে খুব মেবি 3 অ্যাক্ট অর ইয়েস 3 অ্যাক্টের প্লে একটা। তো এই 3 অ্যাক্টের প্লেতে কম ডায়লগ আছে, আর ডায়লগগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখার মতো। তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন ইজিলি করা যাবে। তো এটা তোমরা এই দুটো প্লে আছে। তারপর হচ্ছে নোবেলস দ্য গাইড, আর কে নারায়ণের গাইড। এই হচ্ছে একটা নোবেল যেটা স্টুডেন্টরা নিজেরাই পড়তে পারবে, কারণ আর কে নারায়ণের লেখা এতটাই সুন্দর। তোমরা হয়তো জানো মালগুদি, যে মালগুদির যে রাইটার, তো তিনি হচ্ছে আর কে নারায়ণ, যেটা খুব ওনার ল্যাঙ্গুয়েজটা এত ইজি এবং এতটা অ্যাট্রাকটিভ, এবং তুমি যখন পড়বে না তুমি নিজেকে থামাতে পারবে না। যদি কেউ গাইডটা পড়ে, আমরা নিজেরাই এটা পড়েছিলাম। তুমি যদি এখন থেকেই বইটা ডাউনলোড করে বা তুমি যদি এখন থেকেই পড়তে থাকো তাহলে খুব ইজিলি শেষ করতে পারবে। আর এটাও একটা অসাধারণ নোবেল, দ্য গাইড। এর একটা ফিল্ম অ্যাডাপ্টেশনও আছে, তবে আমি বলবো প্লিজ ফিল্ম অ্যাডাপ্টেশনটা দেখবে না, কারণ এটা হচ্ছে মিসগাইড। কারণ আর কে নারায়ণ হিমসেলফ সেড দ্যাট ইট ইজ দ্য মিসগাইডেড গাইড। তাহলে ওই সিনেমাটা, ওই বলিউড সিনেমাটার সঙ্গে মানে গল্পটার কোনো কিছু নেই, জাস্ট একটা বলিউড সিনেমার যে প্লট তৈরি করতে হয় সেরকম বানিয়েছে। তাহলে সিনেমাটা দেখা আমি একদমই তোমাদের প্রেফার করবো না, বাট তাও যদি কেউ ইচ্ছা হয় দেখতে পারো। কিন্তু গাইড নোভেলটা নিজেরাই পড়তে পারবে। আর এটা আমার মনে হয় নোভেলটা তুমি পড়লে যে জিনিসটা পাবে সেটা হয়তো স্টোরি বললে অতটা পাবে না। আর গাইড থেকে ভিতর থেকে কোয়েশ্চেন আসবে। অনেকগুলো জায়গা আছে যেখানে ডায়লগ
আসছে রাজুর, আর রাজু হচ্ছে গাইড, দ্য প্রোটাগনিস্ট। তো এই রাজুর সঙ্গে আদার লোকেদের যে ডায়লগগুলো আছে, সেই ডায়লগগুলো থেকে যখন কোয়েশ্চেন দেবে না, তখন তুমি ওই সামারিটা পড়লে বুঝতে পারবে না। তোমার ড্রামার থেকে তাও হতে পারে, ড্রামার আমি যেমন যেমন বললাম যে রাইডার্স টু দ্য সিটা তো নিজেই পড়তে পারবে, 3 অ্যাক্ট প্লে। নিজে পড়ার থেকেও কোনো একটা ভিডিও দেখে নিলে যেখানে হয়তো লাইন ধরে পড়ানো আছে পড়তে পারবে। অনেক তোমার ড্রামার অ্যাক্ট করা আছে, সেগুলো দেখতে পারবে, সেগুলো থেকে হয়ে যাবে। কিন্তু এই নোবেলগুলো নিজেদেরই পড়া উচিত। থমাস হার্ডিস দ্য মেয়র অফ কাস্টার ব্রিজ, এইটা তোমরা কোথাও সামারি দেখে নিতে পারো এবং নিজেও পড়তে পারো। এটা একটা অসাধারণ, থমাস হার্ডির দ্য মেয়র অফ কাস্টার ব্রিজ ইজ আ ওয়ান্ডারফুল নোভেল। ওকে, আমি যদি পারি আমি অবশ্যই চেষ্টা করব, বাট আমি যখনই কোনো ভিডিও বানাতে যাই আমি ওই খুব কমে সামারিটা বলতে পারি না। তুমি প্রচুর ভিডিও আছে অ্যাভেলেবেল, তোমরা দেখে নিতে পারো, কিন্তু আমি যখনই কোনো জিনিস পড়াই তখন আমার মনে হয় লাইন ধরে পড়ালে জিনিসটা বেশি ভালো লাগে, সেটা অনেকটাই বড় হয়ে যায়। তবুও আমি চেষ্টা করব শর্টে তোমাদের সামারিটা বলে দেওয়ার। তারপরে যে টার্মগুলো আছে, আমার মনে হয় আমি যদি তোমাদের এই টার্মগুলোর উপর ভিডিও বানাই তাহলে অনেকটা তোমাদের সুবিধা হবে, কেন এই মেয়র অফ কাস্টার ব্রিজ, তারপর গাইড ইজ আ ভেরি মাচ ফেমাস নোভেলস, তাহলে এগুলো থেকে তোমরা ভিডিও প্রচুর পেয়েই যাবে, কিন্তু এই টার্মগুলো ধরে ধরে কিন্তু করানো খুব কমই আছে, আর এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এই টার্মগুলোও যদি তোমরা উইকিপিডিয়ায় সার্চ করো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডেফিনেশনটা লিখে রাখতে পারো। কার্পে ডিয়াম থিম মানে হচ্ছে সিজ দ্য ডে। তোমাদের পরের বার তোমাদের থার্ড সেমিস্টারে আছে টু হিজ কয়েন মিস্ট্রেস বাই অ্যান্ড্রু মার্ভেল, ওখানেই আছে কার্পে ডিয়াম থিম মানে সিজ দ্য ডে অর প্লাক দ্য ডে, মানে এখনই, লিভ ইন দ্য প্রেজেন্ট টাইম, ভবিষ্যতের কথা ভেবো না, লিভ ইন দ্য প্রেজেন্ট টাইম। ব্লাঙ্ক ভার্স হচ্ছে যেখানে তোমার রাইমিং হচ্ছে না, যেমন শেক্সপিয়ারের ম্যাকবেথ, শেক্সপিয়ারের সব ড্রামাগুলোই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তো এরকম কেসুরা, সিম্বল, ইমেজ, হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট কাকে বলছে? তাহলে হিরোইক কাপলেট তোমার ইউজ করছে আমাদের জন মিল্টন, ঠিক আছে, জন মিল্টন প্যারাডাইস লস্টে ইউজ করছে এবং আদার তোমার এপিক্সও ইউজ করছে। তাহলে এইগুলো যদি আমি ধরে ধরে বলে দিই ওটা অনেকটা ইজি হবে। আমি তোমাদের ডেফিনেশনটা বলে দিলাম, বুঝিয়ে দিলাম, কিছু এক্সাম্পল দিয়ে দিলাম যেগুলো খুব ফেমাস এক্সাম্পল, মানে দ্যাটস অল। ওখান থেকেই কোয়েশ্চেন আসবে, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সলিলোকি অ্যান্ড অ্যাসাইড, হ্যামারসিয়া, হুব্রিস, কনফ্লিক্ট, কমিক রিলিফ, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ফ্রাইটাক্স, পিরামিড। তাহলে এটা আমি বলবো তোমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স বলে একটা মানে বই আছে, তো ওখানে একটা ড্রামার ডেফিনেশন দেওয়া আছে, মানে ড্রামার প্রোটাগনিস্ট কাকে বলে, অ্যান্টাগনিস্ট কাকে বলে, হ্যামারসিয়া কী, সলিলোকি কী, এই জিনিসগুলো দেওয়া আছে, ওটা পড়তে পারো। যদিও ওটা অনেক এমএতে পড়ে, কিন্তু এখান থেকে যদি আমি ভিডিও বানিয়ে দিই খুব ইজিলি করে নিতে পারবে এবং এগুলোও হয়তো ইউটিউবে পেয়ে যাবে। সলিলোকি মানে হচ্ছে যখন একজন নিজের সঙ্গে কথা বলছে একটা ড্রামায়, সে যখন মানে ম্যাকবেথে হয়তো তোমরা দেখেছো, ম্যাকবেথ যখন লোক আছে তখন কথা মানে সলিলোকিটা হচ্ছে যে যখন নিজের ঘরে বা একার সঙ্গে যখন কথা বলে সেটাকে বলে সলিলোকি। অ্যাসাইড হচ্ছে যখন স্টেজ আছে, স্টেজে অনেক লোক আছে আর ও সলিলোকি করছে, মানে নিজের সঙ্গে কথা বলছে, কিন্তু ওর থটগুলো ও জোরে জোরে বলছে, কিন্তু সেগুলো আমাদের অন্য ক্যারেক্টাররা শুনতে পাচ্ছে না, কিন্তু আমাদের অডিয়েন্স শুনতে পাচ্ছে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট লিটারারি টার্মস ফর ড্রামা, আর এগুলো তোমাদের জানতেই হবে, এখন থেকে সিলেবাসে দিয়েছে, খুব ভালো। তো এটা হচ্ছে অ্যাসাইড। এরকম যেমন আমরা সিনেমাতেও দেখি যে আমাদের যে ক্যারেক্টার তার মাথায় কি চলছে সেটা আমরা শুনতে পাই, কিন্তু অন্য ক্যারেক্টাররা তারা কিন্তু সেটা শুনতে পায় না, তো এটা হচ্ছে অ্যাসাইড। এরকমই হ্যামারসিয়া, হিউব্রিস, এরকমই আলাদা আলাদা এদের ডেফিনেশন আছে। কমিক রিলিফটা তো বুঝতেই পারছো, যখন একটা মানে কোনো একটা ট্র্যাজিক সিনেমা বা যে কোনো একটা কিছু চলছে, ট্র্যাজেডি বা ড্রামা, তার মাঝখানে কিছু একটা হাসি ঠাট্টার, যেটা আগে ইন্টারলিউডের মতো ইউজ করা হতো, সেটা হচ্ছে কমিক রিলিফ। প্রোটাগনিস্ট মানে তো জানোই যে
ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, অ্যান্টাগনিস্টকে যে ভিলেন, ঠিক আছে। তারপর ফাইভ আর্কসের পিরামিড, পিরামিডের মানে হচ্ছে কিভাবে একটা স্টোরি বিগিন হচ্ছে, কিভাবে সে ক্লাইম্যাক্সে যাচ্ছে, আর কীভাবে তার এন্ড হচ্ছে। তো এটার একটা পিরামিড আছে। এগুলো লিটারারি টার্মসগুলো তোমাদের খুব ইজিলি, আমার খুব ভালো লাগে। তো এগুলো আমি যদি পারি আমি পরপর পরপর ভিডিও বানাবো, আর যদি কেউ ব্যাচ জয়েন করো তারা তো পাবেই, ঠিক আছে। লিটারারি টার্মস রিলেটেড টু ফিকশন, তাহলে প্রথমে কি হলো, পোয়েট্রি গেল, তারপর হচ্ছে তোমার ড্রামা গেল। তবে এখানে কিন্তু খুব কম লিটারারি টার্মস দিয়েছে, এটা কিন্তু তোমাদের খুব ভালো, কেন এই কটা যদি খুব ভালো করে করো আর একবার জেনে নিলেই লেখাটা খুব ইজি হবে, তো তোমাদের করতে কিছু অসুবিধা হবে না। লিটারারি টার্মস রিলেটেড টু ফিকশন, ফিকশনের কি, স্টোরি, প্লট, স্টোরি কাকে বলে আর প্লট কাকে বলে। তো স্টোরি হচ্ছে তোমার, ধরো তুমি রাস্তা দিয়ে গেলে দেখলে একজন চোরকে ধরে 10 জন মারছে, তুমি এটা দেখলে, এসে তুমি বাড়িতে বললে যে এরকম জানো আমি দেখলাম এটা, তো তুমি একটা স্টোরি বললে আমাকে। আমি যদি ডিরেক্টর হই, আমি যদি ড্রামাটিস্ট হই, আমি কি করব, সেই স্টোরিটাকে কিন্তু আমার ড্রামা ইউজ করব, সেখানে কিন্তু শুধু স্টোরি টেলিংয়ের মতো বলবো না, সেখানে একটা প্লট থাকবে। তো ওই স্টোরিটাকে নিয়ে যখন আমি ঘুরিয়ে জিনিসটাকে বলছি যে হ্যাঁ তুমি যাচ্ছিলে তখন এরকম একটা হয়েছে, সেই যখন সেটাকে যখন আমি রিটেল করে অন্যরকমভাবে বলছি, সিনেমার ওয়েতে বা তোমার ড্রামার ওয়েতে যখন যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্লট, মানে ওই স্টোরিটাকে নিয়ে আমরা প্লট তৈরি করি। তাহলে আমাদের এই সিনেমা, ড্রামা এগুলো কেন ফেমাস হয়, কারণ স্টোরি তো একটা ঘটেছে যেটা সাধারণ মানুষ দেখতে পায়নি। যখন একটা পোয়েট, যখন একটা ড্রামাটিস্ট, একটা নোভেলিস্ট সেই স্টোরিটাকেই অন্যরকমভাবে দেখাবে, বা তার একটা বিগিনিং থাকবে, বা সেই স্টোরিটা তো মিডল থেকে স্টার্ট করতে পারে না, মিডিয়াস রেক্স যেটাকে বলে, সেটা হয়ে যাচ্ছে প্লট। এই স্টোরিটাকে নিয়ে যখন একটা জিনিস তৈরি হচ্ছে, একটা নতুন স্টোরি বানানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্লট। মেইন থিমটা কিন্তু সেম। রাউন্ড ক্যারেক্টার, ফ্ল্যাট ক্যারেক্টার, রাউন্ড ক্যারেক্টার কাকে বলে, ফ্ল্যাট ক্যারেক্টার কাকে বলে। ফ্ল্যাট ক্যারেক্টার হচ্ছে যে কখনো চেঞ্জ হচ্ছে না, মানে একটা সিনেমায় থাকে না যে ভালো সে প্রথম থেকেই ভালো লাস্ট পর্যন্তও ভালো, যে খারাপ সে প্রথম থেকে খারাপ লাস্ট পর্যন্ত খারাপ, সেগুলো হচ্ছে ফ্ল্যাট ক্যারেক্টার, যেটা চেঞ্জ হচ্ছে না। রাউন্ড ক্যারেক্টার কখন, যখন সে হয়তো খুব খারাপ লোক ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ইউ সি দ্যাট হি টোটালি চেঞ্জড হিমসেলফ, রাইট, সেগুলোকে বলা হয় রাউন্ড ক্যারেক্টার। আর দেখো এত ইজি যে আমি মুখে এখনই বলে দিতে পারছি, তাহলে এগুলোর জন্য খুব বেশি সময়ের দরকার নেই, আর এগুলো ইজি টু রিমেম্বার অলসো, এগুলো তুমি মনে রাখতে পারবে। স্ট্রিম অফ কনসাসনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম ফর ফিকশন। এটা কেন ভালো লাগে, স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে এমন যেটা, এই ধরো আমি এখানে বসে আছি, আমি তো কিন্তু ক্লাস করাচ্ছি, আমার কিন্তু মাথায় ঘুরছে যে পিছনে বাইরে এরকম ডিস্টার্ব করছে, আমার ভিডিওতে না চলে আসে কথাগুলো, আমার মাথায় কিন্তু এটা ঘুরছে, আমি কিন্তু আবার ক্লাসও তোমাদের সঙ্গে কথাও বলছি, আবার ভাবছি যে ওই কথাগুলো আবার অডিওতে চলে আসলে পিছন থেকে শোনা যাবে না তো। তাহলে আমি এই যে বসে হাজারটা জিনিস আমার মাথায় ঘুরছে, তুমি যখন একটা কিছু কাজ করছো, তুমি একটা বাইরে গেছো, তুমি কারোর সাথে কথা বলছো, তুমি নিজের কাজ করছো, তার মধ্যে তোমার ঘুরছে, আচ্ছা এবার পুজোয় কী জামা কিনবো, ও আচ্ছা এবার তোমার স্যালারি আসেনি, আচ্ছা তাহলে আমার এবার মানে আমি বলছি মানে স্যালারি আসেনি বলছি, আমার এবার তাহলে সিলেবাসটা কী থাকবে, ও আচ্ছা আমার মায়ের সঙ্গে তো এরকম নেই, এটা নিয়ে ঝগড়া হচ্ছে। এই যে মানে সমানে যে একটা থট, স্ট্রিম অফ কনসাসনেস, এই জিনিসগুলো নিয়ে যখন একটা রাইটার লিখছে, ভার্জিনিয়া উলফ হচ্ছে ফেমাস ফর স্ট্রিম অফ কনসাসনেস। তারপর তোমার হেনরি জেমস, ইনি এটার মনে হয় হ্যাঁ ইনি লিখেছিলেন ফার্স্ট। তো এই ভার্জিনিয়া উলফ যখন লিখছে, উনি একজন ফেমাস রাইটার, উনি কী করছে, এই লেখা এই জিনিসগুলোই লিখছে, ওনার যখন রাইটিংগুলো পড়বে তখন দেখছে বিভিন্ন মানে একটা স্ট্রিম অফ কনসাসনেস, এই থটগুলো পড়ছে। আমরা যখন একটা নোবেল পড়ি তখন কি একটা সিঙ্গল লাইনে যায় যে কবি এটা এই প্রোটাগনিস্ট এটা ভাবছে, এটা করছে, এটা করছে, কিন্তু আসলে তো সেটা না, রিয়ালিটিতে কী হয়, রিয়ালিটিতে আমাদের মাথায় বিভিন্ন থট ঘুরতে থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। তো সেই জিনিসটাই যখন আমাদের নোভেলে তুমি পাবে, যে একটা ক্যারেক্টারের মাথায় বিভিন্ন ঘুরছে, তোমার ভার্জিনিয়া উলফের ফেমাস রাইটিং হচ্ছে মিসেস ডালোয়ে, ওখানে দেখাচ্ছে সে কীভাবে তার পুরনো প্রেমিকের কথা মনে করছে, তার মধ্যে সে অ্যানিভার্সারিও সেলিব্রেট করছে, তার মধ্যে পাশে একজন সুসাইড করছে, সে সুসাইড করতে চাইছে, যে কিনা একজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ লড়েছিল। তো এই যে বিভিন্ন জিনিসগুলো তার মাথায় ঘুরছে, এবং সেগুলি তোমাকে নোভেলে যখন পড়তে হচ্ছে, দিস ইজ কল স্ট্রিম অফ কনসাসনেস। দিস ইজ অলসো বিউটিফুল। ওকে, অথর আর ন্যারেটার তো জানো, অথর কে আর ন্যারেটার কে, তো এগুলোর মধ্যে ফল, এগুলোর মধ্যে একটা ডেফিনেশন জানবে,
আর আমি অনেকটা বলে দিলাম। তো আমার তো সিলেবাসটা খুব ভালোই লেগেছে, কারণ ইজি টু গ্র্যাব। ওকে, নাও মাইনর কোর্সটা ডিসকাস করছি না। আচ্ছা, ইন্টারডিসিপ্লিনারি কোর্সটাও করছি না। এবিলিটি এনহ্যান্স কোর্স, এটা তোমাদের হয়তো এটা করতে হবে। হোয়াট ইজ ফাংশনাল ইংলিশ, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ ফাংশনাল ইংলিশ, এগুলো তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো টাইপস, ফাংশনাল ইংলিশ অ্যান্ড ফর্মাল ইংলিশ, লিটারারি ইংলিশ কাকে বলে, টাইপস অ্যান্ড মুডস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফ কমিউনিকেশন, কনভারসেশন স্কিল, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে যেটা আমরা লেখা, আর নন ভার্বাল হচ্ছে আমরা যখন একটা টিচিং করি তখন আমাদের মধ্যে যখন আমি এরকমভাবে কথা বলবো, এই যে আমার যে গেস্টার, সেটাকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। পার্সোনাল, সোশ্যাল, বিজনেস কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফিল্ম, সংস, ডকুমেন্টারিজ, নিউ বুলেটিন, স্পোর্টস, কম্প্রিহেনশন স্কিল। কম্প্রিহেনশন স্কিল তো তোমরা জানোই যে তোমাদের আনসিন যেখানে করতে হয়। প্যারাফ্রেজিং ডিফিকাল্ট প্যাসেজ, ওকে, একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের প্যারাফ্রেজ করতে হবে। অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন, রাইটিং ফর ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, ইউজিং ইডিয়মস। ইডিয়মস তোমাদের আগের বারও ছিল, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ফিগার অফ স্পিচ। এটা তোমাদের ফিগার অফ স্পিচ নিয়ে তো আমার অনেকগুলো ভিডিও এমনিতেই তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে তার মধ্যে সিমিলি, মেটাফোর, আইরনি, পার্সনিফিকেশন, হাইপারবোল, এগুলো সবই আছে, আইরনিটা হয়তো নেই। ফিগার অফ স্পিচ নিয়ে তোমাদের সবসময় করতে হয়। আচ্ছা, জর্জ বার্নার্ড শয়ের স্পোকেন ইংলিশ আর ব্রোকেন ইংলিশ বলে একটা আছে। তো ওখানে স্পোকেন ইংলিশ, এবং জর্জ বার্নার্ড শ নিজে এই ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশের উপরে খুব মানে বিজ্ঞ ছিলেন, এবং তিনি নিজেও একটা লিখেছিলেন একটা ড্রামা, পিগমেলিয়ন, হুইচ ইজ ভেরি মাচ ফেমাস, যেটারই একটা অ্যাডাপ্টেশন দেখবে তোমাদের উত্তম কুমারের একটা সিনেমাতে আছে, যেখানে একটা ওগবধূ সুন্দরী, যেটা লাস্ট সিনেমা, যেখানে একটা লোককে নিয়ে, একটা গ্রামের একটা মহিলাকে নিয়ে আসে, তার সঙ্গে তার উপর এক্সপেরিমেন্ট করা হবে যে সে কীভাবে সভ্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কীভাবে আগের বর্বর থেকে তাকে সভ্য বানানো হলো। তো আমি এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, তবে কীভাবে আমরা স্পোকেন ইংলিশ আর ব্রোকেন ইংলিশের মধ্যে পার্থক্য সেটা নিয়ে আছে। কারণ আমি বললাম জর্জ বার্নার্ড শ হিমসেলফ ওয়াজ ভেরি মাচ known for his language, and he wrote this thing, that spoken English and broken English. Okay, now সেক পেপার মানে এসিসি পেপারে হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, টাইপস অফ রাইটিং, এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ, ন্যারেটিভ রাইটিং, ক্রাফটস অফ রাইটিং, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রাইটিং, তারপর প্রিন্সিপাল অফ গুড রাইটিং, দিস ইজ অ্যান এসে বাই এল.এ. হিল। ওকে, নাও পোয়েট্রি হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ইমেজারি, সেন্সরি ডিটেলস, রাইম, রিপিটেশন, William Wordsworth, Daffodils is it? This is a really easy to grab poem. নাও শর্ট স্টোরিজের আছে হচ্ছে দ্য গিফট অফ ম্যাজাই। গিফট অফ ম্যাজাই ও হেনরির লাস্ট লিপ তোমাদের আগের বারই ছিল। তো এটা কিন্তু খুব একটা বিউটিফুল একটা তোমার স্টোরি, আর এটা তোমরা শুনতে পারো, পড়তে পারো, আর ও হেনরির লেখা খুবই সুন্দর। ওকে, সো তারপর তোমাদের আইডেন্টিফিকেশন উইথ রিজনস অফ দ্য টাইপ অ্যান্ড স্টাইলিস্টিক ফিচার্স অফ অ্যান আনসিন লিটারি প্যাসেজ। তাহলে এই যে সেক পেপারগুলো যেখানে থাকছে, যেখানে সেক পেপার, তারপর তোমার এসিই পেপার, এগুলো কি তোমাদের গুড ইংলিশ, স্পোকেন ইংলিশ, ফর্মাল ইংলিশ, আনফর্মাল ইংলিশ, এগুলোর উপর বেশি জোর দিচ্ছে, যেটা তোমাদের ইংলিশ বলা, ইংলিশ লেখার উপর বেশি ফোকাস করে বানানো হয়েছে। সো দ্যাটস অল। আশা করি আমি বোঝাতে পেরেছি, আর আমি তোমাদের যেগুলো বললাম যে টার্মসগুলোর উপর ভিডিও আমি বানাবো, কারণ আমার নিজেরও খুব ভালো লাগে এটা নিয়ে ডিসকাস করতে, আর এগুলো হয়তো তোমরা সেরকমভাবে পাবে না, তাই আমি এগুলোর উপর ভিডিও বানাবো। যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, আর থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি queries you can ask me in the comment section. Okay, thank you, bye.